আমাদের আজকের গল্প সেন্ট, লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। মার্গারিতো দুয়ার্তোর সঙ্গে আবার দেখা হলো 22 বছর পর। রোমের বনেদি বাসিন্দাদের মতো নম্র বিনীত আচরণ এবং খটোমটো কাস্তালিয়ান উচ্চারণের জন্য ত্রাস্তাভেরের এক সরু গলি থেকে বেরিয়ে আসা মানুষটাকে প্রথমে চিনতে বেশ অসুবিধে হচ্ছিল। আন্দিজ পর্বতমালা এলাকার প্রাজ্ঞ ব্যক্তিদের মতো কালো আলখাল্লা পরিহিত বিষণ্ণ স্বভাবের যে মার্গারিতো দুয়ার্তোর সঙ্গে প্রথম দেখা হয়েছিল, তার সঙ্গে হালকা হয়ে আসা সাদা চুল, বিচিত্র পোশাক এবং অদ্ভুত হাবভাবের এই মানুষটার কোনো মিল নেই। খানিকক্ষণ কথাবার্তা বলার পর ধীরে ধীরে মনের তলায় চাপা পড়ে থাকা তার পুরনো চেহারাটা পুনরুদ্ধার করা গেল। চাপা স্বভাব, দুর্গেয় এবং খনি শ্রমিকের মতো যে কোনো কাজে লেগে থাকার ক্ষমতা মেশানো তার যে ছবিটা মনে ছিল, সবটাই মিলে গেল। তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে যে প্রশ্নটা বারবারই মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, আমাদের এতদিনের পরিচিত পানশালায় দ্বিতীয়বার কফি পরিবেশনের কথা বলার আগে শেষ পর্যন্ত সাহস করেই তা জিজ্ঞেস করে ফেললাম, তোমার সেন্ট কন্যার কি হলো? কেন, ও তো এখানেই বলে সে আমার দিকে আগ্রহ ভরে তাকালো। তার উত্তরের অসীম মানবিক গুরুত্ব সম্বন্ধে টেনর গায়ক রাফায়েল রিবেরো সিলভা আর আমি অবহিত। তার জীবন বৃত্তান্ত গভীরভাবে জানার জন্যে অনেক সময়ই মনে হয় লেখকের সন্ধানরত একটি চরিত্রের নাম মার্গারিতো দুয়ার্তো। আবার এমন একটি চরিত্রের প্রতীক্ষায় আমরা ঔপন্যাসিকেরাও সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তার কাহিনীর শেষ অংশটুকু প্রায় অকল্পনীয় এবং বোধগম্য না হওয়ার জন্যেই সম্ভবত তাকে আমি বরাবরের জন্যে হারিয়ে যেতে দিয়েছি। উজ্জ্বল এক বসন্তে মার্গারিতো দুয়ার্তো রোম শহরে এসে পৌঁছায়। পোপ দ্বাদশ পায়াস যখন হেঁচকি তোলার অসুখে আক্রান্ত, সেই সময়ের কথা। ছোট বড় সব চিকিৎসক, এমনকি ওঝাবাও তাকে সারিয়ে তুলতে ব্যর্থ। কলম্বিয়ার আন্দিজ পর্বতমালার কোলে ছোট্ট গ্রাম তলিমা থেকে সেই প্রথম মার্গারিতোর বাইরে বেরিয়ে আসা। শোয়ার ভঙ্গি থেকেই বোঝা যেত যে শহরের হাওয়া তার গায়ে লাগেনি। এক সকালে আমাদের রাষ্ট্রদূতের কাছে পালিশ করা পাইন কাঠের একটি বড় বাক্স নিয়ে সে উপস্থিত হয়। চেহারা এবং মাপ দেখে মনে হচ্ছিল সেটা চেলো জাতীয় কোনো বাদ্যযন্ত্র রাখার বাক্স। তার রোমে আসার অদ্ভুত উদ্দেশ্যের কথা শুনে রাষ্ট্রদূত নিজের দেশের টেনর গায়ক রাফায়েল রিবেরো সিলভাকে ফোন করলেন। তার অনুরোধ, আমাদের অতিথিশালায় মার্গারিতোর জন্যে যেন একটা ঘরের ব্যবস্থা করা হয়। এভাবেই তার সঙ্গে আমাদের প্রথম পরিচয়। মার্গারিতো প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়নি, তবে সাহিত্যে আন্তরিক আগ্রহ থাকার জন্যে এবং যে কোনো মুদ্রিত কাগজ গভীর মনোযোগ নিয়ে পড়ে ফেলার ইচ্ছে থাকায় সে যথেষ্ট শিক্ষা অর্জন করতে পেরেছিল। 18 বছর বয়সে পৌরসভার কেরানির কাজ করার সময় সে একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে। কিছুদিন বাদে প্রথম মেয়ের জন্মের সময় তার স্ত্রীর মৃত্যু হয়। মায়ের থেকে অনেক বেশি রূপসী মেয়েটি মাত্র 7 বছর বয়সেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। বাঁধ নির্মাণের জন্যে মার্গারিতোদের এলাকার সমাধিক্ষেত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলে রোমে আসার মাস 6 আগে মার্গারিতো দুয়ার্তের প্রকৃত কাহিনীর সূচনা। অন্যান্যদের মতো মার্গারিতো দুয়ার্তো তার প্রয়াত আত্মীয় স্বজনদের পুরনো সমাধি থেকে তুলে নতুন সমাধিক্ষেত্রে নিয়ে যেতে এসেছিল। তার স্ত্রীর শবদেহ ধুলোয় মিলিয়ে গেছে, কিন্তু বিস্ময়ের বিষয়, পাশের সমাধিতে শায়িত তার মেয়ের নশ্বর দেহ 11 বছর পরেও সম্পূর্ণ অবিকৃত। তাছাড়া সমাধিস্থ করার সময় যে গোলাপের স্তবকগুলো কফিনের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, ডালা খোলার সঙ্গে সঙ্গে সেই সব তাজা ফুলের এক ঝলক সুবাস ছড়িয়ে পড়ল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মৃতদেহটি একেবারে ওজনহীন। খবর ছড়িয়ে পড়ল গ্রামে গ্রামে। অলৌকিক ঘটনার টানে শত শত কৌতূহলী মানুষ গ্রামে হাজির। দেহটি যে একেবারে অবিকৃত সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অবিকৃত মৃতদেহ নিঃসন্দেহে পবিত্রতার নিশ্চিত লক্ষণ। স্থানীয় পাদ্রীকেও মানতে হলো যে এরকম অলৌকিক ঘটনা নিশ্চয়ই ভ্যাটিকানের পর্যবেক্ষণ ও অভিমত দাবি করতে পারে। শুধুমাত্র তার বা গ্রামের তরফে নয়, সারা দেশের হয়ে এই অলৌকিক ঘটনার স্বীকৃতি আদায়ের জন্যে মার্গারিতোকে রোমে পাঠানোর জন্য চাঁদা তোলা শুরু হলো।
পারিওলির শান্ত পরিবেশের অতিথিশালায় বসে এই কাহিনী শোনাতে শোনাতে মার্গারিতো দুয়ার্তো তালা খুলে বাক্সটির ডালা তুলে ধরল। এভাবেই টেনর গায়ক রাফায়েল রিবেলো সিলভা এবং আমার অলৌকিক ঘটনার সঙ্গে প্রথম পরিচয়। পৃথিবীর অনেক জাদুঘরে যেমন বিশুদ্ধ মমি দেখা যায়, মেয়েটিকে কিন্তু মোটেও সেরকম মনে হচ্ছিল না। বরং মনে হলো সে যেন বিয়ের পোশাক পরে মাটির তলায় ঘুমিয়ে আছে এবং আরও অনেক দিন এভাবেই ঘুমিয়ে থাকতে চায়। তার উষ্ণ ও মোলায়েম ত্বক এবং দু নয়নের স্বচ্ছ চাহনি এক অসহনীয় অনুভূতির সৃষ্টি করেছিল, যেন মৃত্যুর ওপার থেকে তারা তাকিয়ে আছে আমাদের দিকে। সমাধি দেওয়ার সময় সুন্দর দেখালেও রেশমি কাপড় আর নকল কমলালেবুর ফুল দিয়ে তৈরি মাথার মুকুটটি সে সময়ের ধ্বংসলীলা ঠেকাতে তেমন সফল হয়নি। আর সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, মেয়েটির দেহ পাইন কাঠের বাক্স থেকে বের করে আনার পরও বাক্সটির ওজনের কোনো পরিবর্তন হলো না। রোমে পৌঁছানোর পরদিন থেকেই কাজে নেমে পড়ল মার্গারিতো দুয়ার্তো। নেহাতি দয়াপরবশ হয়ে দেশের বৈদেশিক বিভাগ প্রথম দিকে তাকে সাহায্য করেছিল, তবে তাতে কোনো লাভ হয়নি। কাজেই বাধ্য হয়ে ভ্যাটিকানে প্রবেশের অজস্র বাধা অতিক্রম করতে তাকে নানা রকমের কৌশল করতে হলো। অবশ্য নিজের সমস্ত প্রচেষ্টা সম্পর্কে গোপনীয়তা রক্ষায় সে সদা সতর্ক। আমরা শুধু জানতাম যে তার কোনো উদ্যোগই সফল হয়নি। লড়াইটা চালানোর সময় অনেক ধর্মীয় সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সে যোগাযোগ করেছিল। সকলেই মন দিয়ে তার কথা শুনলেও কেউই বিস্ময় প্রকাশ করেনি। সাহায্যের প্রতিশ্রুতি দিলেও কেউ কিন্তু তা কার্যকরী করেনি। আসলে এই বিষয়ে কিছু করার জন্যে ওই সময়টা মোটেও আদর্শ ছিল না। ভ্যাটিকানের সঙ্গে যুক্ত সকলেই পোপ সেরে না ওঠা পর্যন্ত কোনো বিষয়ে নজর দিতে রাজি নয়। কোনো মতেই জব্দ করা যাচ্ছে না হেঁচকির আক্রমণকে। উন্নত চিকিৎসা শাস্ত্র, অনুমোদিত উচ্চমানের ওষুধ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাঠানো নানা রকমের টোটকা কিংবা দাওয়ায় কোনো কিছুই কাজে আসছে না। চিকিৎসায় কোনো ফল না হওয়ায় পোপ দ্বাদশ পায়াস জুলাই মাসে কাস্তল গান্দোলফোতে গরমের ছুটি কাটানোর জন্য রওনা দিলেন। গ্রীষ্মাবকাশের পর পুণ্যার্থীদের সাপ্তাহিক দর্শন দেওয়ার জন্যে পোপ যেদিন প্রথম বারান্দায় এসে দাঁড়ালেন, মার্গারিতো সেদিন তার সেন্ট কন্যাকে নিয়ে সেখানে উপস্থিত হলো। পোপের এত কাছাকাছি সে পৌঁছতে পেরেছিল যে সযত্নে পালিশ করা পোপের আঙুলের নখগুলিও মার্গারিতো দেখতে পাচ্ছিল। পোপের পোশাক আশাক, শরীর থেকে ছড়িয়ে পড়া ল্যাভেন্ডারের সুগন্ধও তার নাকে আসছিল। মার্গারিতোর আশানুসারে পোপ কিন্তু সেদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সমাবেশের মধ্যে দিয়ে হেঁটে না গিয়ে 6টি ভাষায় ভাষণ দিয়ে সকলকে আশীর্বাদ জানিয়ে সমাপ্ত করলেন তার সাপ্তাহিক দর্শন। সাপ্তাহিক দর্শন বাতিল হওয়ার ঘটনা ক্রমে বাড়তে থাকায় অনেক দেরি হয়ে যায়। তখন মার্গারিতো ঠিক করে যা কিছু করার নিজেকেই করতে হবে। সে ভ্যাটিকানের স্বরাষ্ট্র সচিবকে উদ্দেশ্য করে 60 পৃষ্ঠার একটি চিঠি লিখে যথাস্থানে জমা দিয়ে এলো এবং কোনো উত্তর পেল না। তবে মার্গারিতোর অনুমান এই হাতে লেখা চিঠির জন্যেই ভ্যাটিকানের কোনো এক আধিকারিকের সঙ্গে তাকে দেখা করতে বলা হয়েছিল। নেহাত নিয়ম রক্ষার জন্যে আধিকারিকটি বাক্সে শায়িত মেয়েটির মৃতদেহের দিকে এক দায়সারা দৃষ্টি নিক্ষেপ করে দায়িত্ব সারলেন। অন্যেরা যাতায়াতের পথে ভাবলেশহীন চোখে মরদেহটি দেখতে থাকলো। এদের মধ্যে একজন মার্গারিতোকে জানিয়ে দিল যে গত বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অষ্টেক অবিকৃত শবদেহকে সেন্ট হিসেবে ঘোষণা করার আবেদন এসেছে। তবুও মার্গারিতো মরদেহটির ভারশূন্যতা পরীক্ষা করার জন্য অনুরোধ করল। আধিকারিকটি পরীক্ষা করলেও কোনো মন্তব্য করতে রাজি হলেন না। তিনি বললেন, এটা নিশ্চয়ই যৌথ বিবেচনার বিষয়। গ্রীষ্মের কর্মহীন রবিবারের দুপুরবেলা আর অন্যান্য দিনের অবসর সময়টুকু ঘরে বসে বই পড়ে কাটিয়ে দেয় মার্গারিতো। অবশ্যই সেই সব বই যা তার লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রাসঙ্গিক। প্রতি মাসের শেষে সে হিসেব নিয়ে বসে। তার গ্রামের যেসব লোকেরা চাঁদা দিয়েছিল তাদের জানানোর জন্যে মুক্তোর মতো ঝকঝকে হস্তাক্ষরে অভিজ্ঞ কেরানির কায়দায় খরচাপাতির হিসেব লেখে মার্গারিতো। বছরখানেকের মধ্যেই রোম শহরের গোলকধাঁধা সে এমনভাবে জেনে গেল যেন এই শহরেই তার জন্মকর্ম।
আন্দিজ পর্বতমালা এলাকার স্প্যানিশের মতো সীমিত শব্দের শহর ইতালিয়ান ভাষাতেও সে যথেষ্ট দক্ষ এবং সেন্টের মাহাত্ম্য প্রদান প্রক্রিয়া সম্পর্কেও সে যথেষ্ট ওয়াকিবহাল। অবশ্য শোকের পোশাক ছেড়ে ফেলতে তার অনেক বেশি সময় লেগেছিল। ওয়েস্টকোট এবং বিচারকদের টুপি পরিহিত লোকদের তখনকার রোমে সন্দেহজনক গুপ্ত সংস্থার সদস্য বলে মনে করা হতো। সেন্টের দেহ সমেত বাক্সটা নিয়ে খুব সকালবেলায় বেরিয়ে বিষাদ ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে মাঝে মধ্যে বেশ রাত করে সে যখন বাড়ি ফেরে, তখন আগামী দিনের নতুন আশায় নিজেকে অনুপ্রাণিত করার জন্যে তার চোখে কিন্তু ঝিলিক মারে এক চিলতে আলোর ফুলকি। সেন্টরা বাঁচে নিজেদের সময়ে। সে বলে যায়, আমার সেই প্রথম রোম সফর। পরীক্ষামূলক চলচ্চিত্র কেন্দ্রের ছাত্র হিসেবে এক অভাবনীয় তীব্র যন্ত্রণাময় জীবন কাটাচ্ছি। ভিল্লা বোর্গেসের থেকে কয়েক পা দূরে আমাদের বাসস্থানটি আসলেই এক আধুনিক অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটির দুটি ঘর বিদেশি ছাত্রদের ভাড়া দেওয়া হতো, আর অন্য দুটি ঘরে থাকতেন বাড়ির মালিক। আমরা যাকে মারিয়া বেল্লা বলে ডাকতাম। জীবনের হেমন্তকাল পেরিয়ে এসেও প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ সুন্দরী এই মহিলা শ্রদ্ধার সঙ্গে একটি নির্দিষ্ট নিয়মবিধি প্রত্যেক মানুষই নিজের ঘরে নিরঙ্কুশ প্রভু মেনে চলেন। আসলে তার বোন আমাদের আন্তনিয়েত্ত মাসি ছিলেন সত্যিকারের ডানাকাটা পরী। বাড়ির যাবতীয় দৈনন্দিন কাজ তার হেফাজতে। বালতি, ঝাঁটা, ঘর মোছার নেতা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়িয়ে মার্বেলের মেঝে ঘষে মেজে আয়নার মতো ঝকঝকে করে রাখতেন তিনি। তিতির পাখি কিভাবে খেতে হয় তা তিনি আমাদের শিখিয়েছিলেন। যুদ্ধের সময় আয়ত্ত করা পাখি শিকারের বদভ্যাস ছাড়তে পারেননি তার স্বামী বার্তোলিনো। মারিয়া বেল্লার বাড়িতে থাকার জন্যে অর্থ সংস্থান যখন মার্গারিত্তোর পক্ষে আর সম্ভবপর হচ্ছিল না, তখন এই আন্তনিয়েত্তা মাসি তাকে আশ্রয় দিয়েছিলেন। নিয়ম শৃঙ্খলার শাসনমুক্ত আমাদের ছাত্রাবাসটি মার্গরিত্তোর পক্ষে আদর্শ। প্রতি মুহূর্তে এখানে নতুন কিছু ঘটে। এমনকি ভোরবেলায় যখন ভিল্লা বোর্গেসের চিড়িয়াখানা থেকে সিংহের ভয়ানক গর্জন আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, তখনও টেনর গায়কের গান রোমবাসীদের পছন্দ বলে সকালবেলায় তার সঙ্গীত সাধনায় কারো কোনো আপত্তি নেই। সকাল 6টায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই অবশ্যই শুরু হতো না তার গলা সাধার কার্যক্রম। ওষুধিযুক্ত বরফের মতো ঠান্ডা পানিতে স্নান করে, শয়তানের মতো ঘন চাপ দাড়ি ও ভুরু ছেঁটে, স্কটিশ নকশার ড্রেসিং গাউন পরে, গলায় চীনা সিল্কের স্কার্ফ জড়িয়ে এবং গায়ে সুগন্ধি ছড়িয়ে দেওয়ার পরেই রিবেরো নিজেকে রেওয়াজের জন্য প্রস্তুত বলে মনে করত। আর তখনই সে সম্পূর্ণভাবে সঙ্গীতের মধ্যে সমর্পণ করত নিজেকে। শীতের আকাশে তখনও ভোরের তারারা জ্বলজ্বল করছে। ঘরের জানালা খুলে দিয়ে প্রেমের গান গেয়ে গলা নরম করে রিবেরো। আস্তে আস্তে খুলতে থাকলো তার গলা। রিবেরো সিলভার বুকের ভেতর থেকে ডো ধ্বনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যেন সঙ্গত হিসেবে শোনা যাবে ভিল্লা বোর্গেসের সিংহের পৃথিবী কাঁপানো গর্জন। এমনই ছিল আমাদের প্রত্যেক দিনের প্রত্যাশা। যার পর্নায় বিস্মিত হয়ে আন্তনিয়াত্তো মাসি রিবেরোকে বলেছিলেন, তুমি বাছা নিশ্চয়ই সেন্ট মার্কের অবতার। একমাত্র তিনিই সিংহের সঙ্গে কথাবার্তা চালাতে পারতেন। কিন্তু এক সকালবেলায় সিংহ নয়, অন্য কারো কাছ থেকে উত্তর এলো। ওথেলোর দ্বৈত প্রেম সঙ্গীত। গভীর রাতে থেমে গেছে শব্দ দিয়ে রেওয়াজ শুরু করেছিল টেনর গায়ক। হঠাৎ উঠোনের অন্য দিক থেকে সোপ্রানোর মনোরম কণ্ঠে উত্তর ভেসে এলো। একবারের জন্যেও না থেমে টেনর গায়ক রিবেরো তার গান চালিয়ে গেল। ফলে আশপাশের বাসিন্দারা, যারা প্রেমের এই অপ্রতিরোধ্য স্রোত তাদের বাড়িকে পবিত্র করবে বলে সব জানালা খুলে দিয়েছিল, যেন তাদেরই শান্তির ঝর্ণাধারা উপহার দেওয়ার জন্যে গানটি দ্বৈত কণ্ঠেই পরিবেশিত হলো। টেনর গায়ক রিবেরো সিলভা যখন জানতে পারল যে তার অদৃশ্য দেসদেমোনা মহান গায়িকা মারিয়া কানিলিয়া ছাড়া অন্য কেউ নয়, তখন তো তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমার ধারণা এই ঘটনায় উৎসাহিত হয়েই মার্গারিতো দুয়ার্তো অ্যাপার্টমেন্টের জীবনযাপন প্রক্রিয়ার মূলধারায় জড়িয়ে পড়ে। কারণ এরপর থেকেই সে রান্নাঘরের বদলে সকলের সঙ্গে যৌথ টেবিলে বসে আগের মতো খাওয়া দাওয়া শুরু করে। আন্তনিয়াত্তো মাসি তাকে রান্নাঘরে বসিয়ে তিতির পাখির চমৎকার স্টু খাওয়াতেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় নৈশভোজের পর আমাদের শ্রবণেন্দ্রিয়কে ইতালিয়ান ধ্বনির সঙ্গে পরিচিত করে তোলার জন্যে মারিয়া বেল্লা নিয়ম করে সেই দিনের খবরের কাগজ পড়ে শোনাতেন।
এরকম খবরের কাগজ পড়ার সময় একদিন মারিয়া বেল্লা বললেন যে পালেরমো শহরের কাপুচিন সমাধিক্ষেত্র থেকে একাধিক বিশপ সহ কিছু নারী পুরুষ শিশুর অবিকৃত মৃতদেহ তুলে এনে একটি সংগ্রহশালা করা হয়েছে। খবরটা শুনে মার্গারিতো এমন বিচলিত হয়ে পড়ে যে পালেরমো না যাওয়া পর্যন্ত তার মনে এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না। প্রায় অন্ধকার সংগ্রহশালায় রক্ষিত মমিগুলো নিজের চোখে দেখার পর অবশ্যই তার মনে আবার বল ফিরে আসে। ওরা কেউই আমার মেয়ের মতো নয়, সে বলল। দেখলেই বোঝা যায় ওরা সকলেই মৃত। মধ্যাহ্ন ভোজনের পরে রোম শহর সাধারণত ঘুমিয়ে পড়ে। আকাশের মাঝখানে তখন মধ্যদিনের স্থির সূর্য। বেলা 2টো নাগাদ নিঝুম নৈঃশব্দের মধ্যে কেবল ভেসে আসে রোম শহরের একেবারে নিজস্ব পানির কলতান। কিন্তু সন্ধ্যা 7টা বাজতে না বাজতেই সব জানালা খুলে যায়। শীতল বাতাসকে অভ্যর্থনার জন্যে আমোদে লোকেরা কোনো উদ্দেশ্য ছাড়াই শুধু জীবনকে উপভোগ করতে বেরিয়ে পড়ে রাস্তায়। তাদের চারপাশে ছড়িয়ে থাকে মোটরসাইকেলের বিকট আওয়াজ, তরমুজ বিক্রেতাদের চিৎকার আর ফুলে যাওয়া ছাদ থেকে ভেসে আসা প্রেম সঙ্গীতের মূর্ছনা। টেনর গায়ক রিবেরো সিলভা আর আমি দুপুরে ঘুমোতাম না। স্কুটার নিয়ে আমরা বেরিয়ে পড়তাম, চালক টেনর গায়ক আর আমি পেছনে। প্রখর গ্রীষ্মে প্রজাপতির মতো ভেসে বেড়ানো বারবনিতারা ভিল্লা বোর্গেসের শতাব্দী প্রাচীন ফুলের কারুকার্য করা দালানের ছায়ায় পর্যটকদের সন্ধানে ঘুরে বেড়াতো। আমরা তাদের জন্য আইসক্রিম আর চকোলেট নিয়ে যেতাম। অধিকাংশই সুন্দরী, দরিদ্র এবং সাধারণ ইতালিয়ানদের মতোই আন্তরিক। নীল আর্গন্ডি, গোলাপি পপলিন আর সবুজ লিলেনের পোশাক পরে মাথায় পোকায় কাটা ছাতা দিয়ে তারা রোদের ঝাঁজ থেকে নিজেদের বাঁচাতো। তাদের সঙ্গ সত্যি সত্যি আনন্দদায়ক। অনেক সময়েই শুধু আমাদের সঙ্গে কফি খেতে খেতে আড্ডা মারার জন্যে বা ভাড়া করা ঘোড়ার গাড়িতে চড়ে পার্কের সরু সরু গলিপথ ধরে বেড়ানোর নির্মল আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে তারা ব্যবসার নিয়ম এড়িয়ে শাসালো খদ্দেরদের পর্যন্ত ফিরিয়ে দিত। রাজ্যহীন রাজা এবং তাদের দুঃখী প্রেমিকার মতো যারা দুপুরবেলা ওই পথ দিয়ে ঘোড়ায় চড়ে বেড়াতো, তাদের জন্য সমবেদনা জানানোও আমাদের অন্যতম কাজ। ওদের হয়ে কখনো কখনো উচ্ছৃঙ্খল আমেরিকান খদ্দেরদের সঙ্গে কথা বলার সময় দোভাষীর কাজও করেছি। ওদের সঙ্গে আলাপ করানোর জন্য নয়, ভিল্লা বোর্গেসে মার্গারিতো দুয়ার্তোকে নিয়ে যাওয়ার কারণ সিংহ দেখানো। চারদিকে গভীর পরিখা দিয়ে ঘেরা একটি ছোট দ্বীপে স্বাধীনভাবে বিচরণ করত সিংহটি। সেদিন পরিখার অপর পাড়ে দর্শকদের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই সিংহটা এমন উদ্বিগ্নভাবে গর্জন শুরু করল যে সিংহটির পরিচারকও অবাক হয়ে গেল। চারদিক থেকে দর্শকের দল ভিড় করে ঘিরে দাঁড়ালো। টেনর গায়ক বুকের অন্তঃস্থল থেকে ভোরের রেওয়াজের ডোধ্বনি বের করে সিংহকে নিজের পরিচয় স্মরণ করাতে চাইল, কিন্তু সিংহটি কিছুই গ্রাহ্য করল না। মনে হচ্ছিল সে আমাদের সকলের উদ্দেশ্যেই গর্জন করছে। কিন্তু সিংহের পরিচারক সঠিকভাবেই বুঝতে পারে যে মার্গারিতোর জন্যই এমন গর্জন। মার্গারিতো যেদিকে যায় সিংহ গর্জন করতে করতে সেদিকেই ছোটে। মার্গারিতো লুকিয়ে পড়ার সঙ্গে সঙ্গে থেমে যায় গর্জন। সিয়েন্না বিশ্ববিদ্যালয় থেকে ধ্রুপদী সাহিত্যে ডক্টরেট করে আসা পরিচারকের ধারণা মার্গারিতো নিশ্চয়ই সেদিন অন্য কোনো সিংহের কাছাকাছি গিয়েছিল এবং ভিল্লা বোর্গেসের সিংহটি মার্গারিতোর গায়ে সেই সিংহের গন্ধ পেয়েই ক্রুদ্ধ হয়ে পড়ে। অবাস্তব ও অযৌক্তিক এই ব্যাখ্যা ছাড়া আর কিছুই তার মাথায় আসেনি। যাই হোক বলে সে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করে। তবে এটা কোনো আক্রমণাত্মক হুঙ্কার নয়, সহানুভূতির প্রকাশ। এই অলৌকিক ঘটনাটি নয়, রিবেরো সিলভার মনে কিন্তু দাগ কেটেছিল পার্কের কোণে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে কথা বলার সময়কার দুয়ার্তোর উত্তেজিত চেহারা। খাবার টেবিলে রিবেরো সিলভাই কথাটা প্রথম পারল এবং আমরা সবাই কেউ পরিহাস করে আবার কেউ সহানুভূতির সঙ্গে স্বীকার করলাম যে দুয়ার্তোর একাকিত্বের সমস্যা সমাধানের জন্যে আমাদের সাহায্য করা উচিত। দুয়ার্তোর সম্পর্কে আমাদের আন্তরিক উৎকণ্ঠার পরিচয় পেয়ে মারিয়া বেল্লার মধ্যে যেন বাইবেলে বর্ণিত স্নেহময়ী মাতৃত্ব ফুটে উঠল। কাল্পনিক আংটি পরা হাত নিজের বুকে ছুঁয়ে তিনি বললেন, ওয়েস্টকোট পরা পুরুষ আমার পছন্দ হলে আমি নিজেই দয়াপরবশ হয়ে এই কাজ করতাম। ঠিক করা হলো দুপুর 2টো নাগাদ ভিল্লা বোর্গেসে যাবে টেনর গায়ক রিবেরো সিলভা।
স্কুটারের পেছনে চড়িয়ে সে একজন বারবনিতাকে নিয়ে এলো, যাকে দেখে মনে হচ্ছিল দুয়ার্তকে ঘণ্টাখানেক আনন্দ দেওয়ার পক্ষে সেই সবচেয়ে উপযুক্ত। জামা কাপড় খুলিয়ে সুগন্ধি সাবান দিয়ে রিবেরো তাকে স্নান করালো। ভালো করে গা মুছিয়ে সারা শরীরে ছড়িয়ে দিল ওডিকোলন। যে সময় ধরে এসব করা হলো তার জন্যে এবং আরও 1 ঘন্টার পারিশ্রমিক হিসেব করে বিশদ নির্দেশ দিয়ে মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো দুয়ার্তর ঘরে। পা টিপে টিপে আলো আঁধারির মধ্যে নগ্ন সুন্দরী দিবানিদ্রার স্বপ্নের মতো বাড়ির পেছন দিকের একটা ঘরের দরজায় বার 2 টোকা দিল। খালি গায়ে এবং খালি পায়ে দরজা খুলে দিল মার্গারিতো দুয়ার্ত। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা। কিশোরীর মতো সলাজ ভঙ্গিতে কথা বলা শুরু করলো সে। টেনর আমায় পাঠিয়েছে। অত্যন্ত মার্জিতভাবে বিস্ময় কাটিয়ে উঠে মেয়েটিকে ঘরে নিয়ে এলো মার্গারিতো। ঘরে ঢুকেই মেয়েটি টান টান হয়ে শুয়ে পড়ল বিছানায়। সসম্মানে মেয়েটিকে অভিবাদন জানানোর জন্যে মার্গারিতো তখন তাড়াতাড়ি জামা আর জুতো পরে নিতে ব্যস্ত। মেয়েটির পাশে একটি চেয়ার টেনে নিয়ে মার্গারিতো কথাবার্তা শুরু করে, যার পর্নায় বিস্মিত হয়ে মেয়েটি তাড়াতাড়ি কথা শেষ করতে অনুরোধ জানায়, কারণ হাতে সময় মাত্র 1 ঘন্টা। অবশ্যই এই ইঙ্গিতে সাড়া দেয়নি মার্গারিতো। মার্গারিতোর মতো ভদ্র আচরণকারী কাউকে পৃথিবীতে দেখেনি বলে পরে মেয়েটি আমাদের জানিয়েছিল। আসলে মার্গারিতোর চাহিদাই ছিল অতি সামান্য, নিখরচায় কিছু না করে মেয়েটির সঙ্গে নির্ভেজাল সময় কাটানো। কিভাবে সময় কাটাবে বুঝতে না পেরে মেয়েটি ঘরে কি কি আছে তা খুঁটিয়ে দেখছিল। ফায়ারপ্লেসের কাছে একটা কাঠের বাক্স দেখে সে জিজ্ঞেস করলো, ওটা কি স্যাক্সোফোন? মার্গারিতো কোনো উত্তর না দিয়ে জানালার খড়খড়ি অর্ধেক খুলে দিল, যাতে ঘরে যথেষ্ট আলো আসতে পারে। তারপর কাঠের বাক্সটা বিছানার ওপর রেখে খুলে দিল ডালাটা। মেয়েটি কিছু বলার চেষ্টা করলেও হতবাক হয়ে হা করে তাকিয়ে রইল। পরে মেয়েটি আমাদের জানায় সে নাকি তখন জমে একেবারে বরফ হয়ে গিয়েছিল। ভয়ে ঘর থেকে পালিয়ে গিয়ে দিক ভুল করে সে বারান্দায় আন্তোনিয়ত্তোর সামনে গিয়ে পড়ল। আন্তোনিয়ত্তো তখন একটা বাল্ব পাল্টানোর জন্যে আমার ঘরের দিকে আসছিলেন। দুজনেই প্রচণ্ড ভয় পেয়েছিল। মেয়েটি তো এত ভয় পেয়েছিল যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও সাহস করে সে টেনর গায়কের ঘর থেকে বেরোতে পারছিল না। আসল ব্যাপারটা কি হয়েছিল আন্তোনিয়ত্তো মাসি তা আঁচ করতে পারেনি। আমার ঘরে তিনি অত্যন্ত ভয়ার্ত অবস্থায় এসেছিলেন। হাত কাঁপছে, ভালো করে বাল্বটাও লাগাতে পারছিলেন না। কি হয়েছে জানতে চাওয়ায় তিনি বললেন, এ বাড়িতে রাতের বেলায় ভূতের উৎপাত আছে বলে জানতাম, কিন্তু এখন দেখছি তা দিন দুপুরেও শুরু হয়েছে। খুব জোর দিয়ে তিনি জানালেন যে যুদ্ধের সময় এই বাড়ির বাসিন্দা এক জার্মান অফিসার তার প্রেমিকার গলা কেটে দিয়েছিল। এখন যে ঘরে টেনর গায়ক থাকে সেই ঘরেই ঘটনাটা ঘটেছিল বলে তিনি জানালেন। নানা রকম ফায়ফরমাস তামিল করতে করতে অনেক সময়ই নাকি তিনি এক অশরীরী সুন্দরীকে বারান্দা দিয়ে হেঁটে যেতে দেখেছেন। এইমাত্র অবিকল সেই রকম একটা মেয়েকে নগ্ন অবস্থায় বারান্দায় দেখলাম। তিনি রীতিমতো দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানালেন। শহর আবার ফিরে এলো হেমন্তকালের ধরাবাঁধা নিত্য নৈমিত্তিকতায়। হেমন্তের প্রথম বাতাস বইতে শুরু হতে না হতেই ফুলে ছাওয়া ছাদের অনুষ্ঠান বন্ধ। টেনর গায়ক আর আমি ফিরে গেলাম ট্রাস্তেভেরের পুরনো রেস্তোরাঁয়, যেখানে কাউন্ট কার্লো কালকিনির গানের ছাত্ররা এবং আমাদের চলচ্চিত্র কেন্দ্রের সহপাঠীরা একসঙ্গে নৈশভোজ সারতাম। এদের মধ্যে সবচেয়ে নাছোড়বান্দা ছিল লাকিস নামে একটি দয়ালু ও বুদ্ধিমান গ্রিক ছেলে, যার একমাত্র ত্রুটি সামাজিক অন্যায় সম্বন্ধে অনর্গল কথা বলে যাওয়ার প্রবণতা, যা শুনে সবার ঘুম পেয়ে যেত। ভাগ্যিস বেশিরভাগ সময় টেনর এবং সোপ্রানো গায়কেরা বিভিন্ন অপেরার অংশবিশেষ খোলা গলায় গেয়ে তাকে কাবু করে দিত এবং মাঝরাত পেরিয়ে গেলেও কেউ বিরক্ত বোধ করত না। বরং বেশি রাত্রে আমোদপ্রিয় কিছু লোক আমাদের রেস্তোরাঁর পাশ দিয়ে যাওয়ার সময় সেই সমবেত সঙ্গীতে গলা মেলাতো। আশপাশের বাড়ির বাসিন্দারা জানালা খুলে বাহবা জানাতো। এইরকম এক রাত্রে যখন পুরোদমে গান চলছে, মার্গারিতো পা টিপে টিপে নিঃশব্দে রেস্তোরাঁয় ঢুকে পড়ল, যাতে সঙ্গীত চর্চায় কোনো বিঘ্ন না ঘটে। বাড়ি ফেরার সময় না হয় পাইন কাঠের বাক্সটা সঙ্গেই রয়েছে। আমরা জানতাম তার সেন্ট কন্যাকে সে লেত্রানো শহরের সান গিওভান্নি গির্জার পাদ্রিকে দেখাতে নিয়ে গিয়েছিল।
কারণ ভ্যাটিকানের পবিত্র সংসদের উপর সেই পাদ্রির প্রভাব সুবিদিত। তেরসা চোখে দেখলাম সে বাক্সটাকে আলাদা একটা টেবিলের তলায় রেখে আমাদের গান শেষ না হওয়া পর্যন্ত বসে রইল। মধ্যরাত্রির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ খালি হতে শুরু করে। তখন রোজকার মতো কয়েকটি টেবিল জড়ো করে অনেকে সমবেত সঙ্গীত চর্চা শুরু করে দেয়। কেউ আলোচনা করতে চায় চলচ্চিত্র সম্পর্কে, কেউ আবার গান এবং চলচ্চিত্র দুইয়ের প্রতিই সমভাবাপন্ন। এই রকম সব গোষ্ঠীতে আমরা বিভক্ত হয়ে পড়লাম। রেস্তোরাঁয় মার্গারিতো দুয়ার্তো শান্ত স্বভাবের জনৈক কলম্বিয়াবাসী বলে পরিচিত। ওর সম্বন্ধে কেউ কিচ্ছু জানত না। কাঠের বাক্সটা দেখে লাকিসের কৌতূহল হয়েছিল বলে সে জানতে চায় মার্গারিতো চেলো বাজায় কিনা। এমন অবিমৃষ্যকারিতা সামলানো শেষ পর্যন্ত মুশকিল হতে পারে ভেবে সন্ত্রস্ত হয়ে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। টেনর গায়কও আমার মতোই অস্বস্তি বোধ করছিল, কিন্তু সে ভেবে পাচ্ছিল না ব্যাপারটা কিভাবে মেটানো যায়। আমাদের অবাক করে দিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে মার্গারিতো দুয়ার্তো উত্তর দিল, এটা চেলো নয়। টেবিলের ওপর বাক্সটা রেখে তালা খুলে ডালাটি তুলে ধরল দুয়ার্তো। মুহূর্তের মধ্যে পুরো রেস্তোরাঁয় যেন একটা শিহরণ ছড়িয়ে পড়ল। এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার জন্যে রেস্তোরাঁর বাদবাকি সমস্ত খদ্দের, ওয়েটার, এমনকি অ্যাপ্রনে রক্তের ছোপ লাগা রান্নাঘরের কর্মচারীরা পর্যন্ত এসে জড়ো হলো। তাদের মধ্যে অনেকে বুকে কাল্পনিক ক্রুশ আঁকল। রান্নাঘরের এক মহিলা কর্মচারী তো ভাবাবিষ্ট অবস্থায় নতজানু হয়ে দুহাত জড়ো করে নীরবে প্রার্থনা শুরু করে দিল। প্রাথমিক বিস্ময়ের ঘোর কেটে যাওয়ার পর আমরা রীতিমতো চড়া সুরে বর্তমান যুগে পবিত্রতার অভাব সম্পর্কে উত্তেজিত আলোচনা শুরু করে দিলাম। লাকিস যথারীতি সবচেয়ে বৈপ্লবিক মতামত ব্যক্ত করল এবং শেষ পর্যন্ত সে পরিষ্কারভাবে জানালো যে সে সেন্ট সংক্রান্ত বিষয়ে একটা সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণ করতে চায়। তারপরে অবশ্য সে নিজেই বলল, এরকম একটা বিষয়বস্তু নিয়ে ছবি করার সুযোগ আমাদের মহান শিক্ষক সেজারে নিশ্চয় ছেড়ে দেবেন না। চলচ্চিত্রের ইতিহাসের এক বিশিষ্ট ব্যক্তিত্ব সেজারে জাভাত্তানির কথা লাকিস আমাদের বলেছিল। কাহিনী গড়ে তোলা এবং চিত্রনাট্য লেখার বিষয়ে তিনি আমাদের পড়াতেন। তিনি একমাত্র শিক্ষক যিনি ক্লাসের বাইরেও আমাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতেন। ছায়াছবি তৈরি করার কলা কৌশল কষ্ট করে শেখানোর সঙ্গে সঙ্গে তিনি আমাদের বোঝানোর চেষ্টা করতেন যাতে আমরা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখতে শিখি। সত্যি সত্যি তিনি ছিলেন ছায়াছবির কাহিনী গড়ে তোলার এক যন্ত্র। অনায়াসে এবং দ্রুত গতিতে তার মাথা থেকে এত অসংখ্য কাহিনীর উপাদান বেরিয়ে আসতো, অথবা তার চিন্তা যেভাবে উচ্চারিত হতো যে আমি ভাবতাম এই গল্পগুলো শূন্যে মিলিয়ে যাওয়ার আগে সেগুলিকে ধরে রাখার জন্যে জাভাত্তানিকে কারো সাহায্য করা উচিত। যখন কোনো কাহিনী তার মনে চূড়ান্ত চেহারা নিয়ে তৈরি হয়ে যেত, তখনই তিনি খুব হতাশ হয়ে বলতেন, দুঃখের বিষয়, এবার এটাকে নিয়ে ছবি বানাতে হবে। তার ধারণা চলচ্চিত্র তৈরি হয়ে যাওয়ার পরে কাহিনী সূত্রের আসল মজাটাই নাকি হারিয়ে যায়। বিষয়বস্তু অনুযায়ী তার মাথায় যখন যে চিন্তা ঘুরপাক খেত তা তিনি সঙ্গে সঙ্গে একটা কার্ডে লিখে কার্ডটাকে দেয়ালে আটকে দিতেন। এরকম কার্ড এত লেখা হয়েছিল যে তার বাড়ির একটা ঘর ভরে গিয়েছিল। মার্গারিতো দুয়ার্তোকে নিয়ে পরের শনিবার আমরা জাভাত্তানির সঙ্গে দেখা করতে গেলাম। জীবনের প্রতি তার এত গভীর আস্থা যে টেলিফোনে বিষয়টা শুনেই তার প্রচণ্ড কৌতূহল হয়েছিল এবং আমাদের স্বাগত জানানোর জন্যে ভিয়া দি সান্তা আঞ্জেলা মেরিচির বাড়ির সদরে এসে অপেক্ষা করছিলেন। আমাদের দেখতে পেয়ে তিনি স্বভাবসুলভ স্বাগতম জানাতেও ভুলে গেলেন। মার্গারিতাকে নিয়ে সরাসরি চলে গেলেন একটা টেবিলের সামনে এবং কাঠের বাক্সের ডালাটা নিজেই খুলে ফেললেন। এবারে আমরা যা একেবারে প্রত্যাশা করিনি তাই ঘটল। আমাদের ধারণা ছিল মেয়েটিকে দেখে তিনি উন্মত্ত হয়ে যাবেন। তার মধ্যে একটা মানসিক অসাড়তা লক্ষ্য করলাম। ভয় মেশানো চাপা গলায় তিনি বললেন, ভয়ঙ্কর। কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে থাকলেন সেন্টের দিকে। তারপর নিজেই বাক্সের ডালাটা বন্ধ করে নিঃশব্দে মার্গারিতোকে ধরে ধরে দরজার দিকে নিয়ে গেলেন, ঠিক যেমন করে শিশুকে হাঁটতে শেখানো হয়। মার্গারিতোর পিঠে সস্নেহে চাপড় দিয়ে তাকে বিদায় জানিয়ে বললেন, তোমায় অনেক অনেক ধন্যবাদ বাছা।
এই লড়াইয়ে ঈশ্বর যেন তোমার সঙ্গে থাকেন। দরজা বন্ধ করে আমাদের কাছে ফিরে আসার পর তিনি তার অভিমত জানালেন, এই বিষয়টা নিয়ে কোনো ফিল্ম হয় না, এটা কেউ বিশ্বাস করবে না। চলচ্চিত্র সংক্রান্ত সেদিনকার বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে করতেই ফিরে এলাম আমাদের আস্তানায়। জাভাত্তানি যখন একবার রায় দিয়ে দিয়েছেন তখন এ বিষয়ে আর কিছুই ভাবার নেই। তবুও মারিয়া বেল্লা মারফত খবর এলো সেই রাতেই যেন আমরা জাভাত্তানির সঙ্গে দেখা করি, আর আমাদের সঙ্গে যেন মার্গারিতো না থাকে। সেদিন খুবই ভালো ছিল তার মেজাজ। 2-3 জন সহপাঠীকে সঙ্গে নিয়ে লাকিসও উপস্থিত, কিন্তু দরজা খোলার সময় তা জাভাত্তানির চোখে পড়েনি। আচমকাই তিনি চেঁচিয়ে উঠলেন, পেয়ে গেছি। তারপরেই বললেন, মার্গারিতো মেয়েটিকে বাঁচিয়ে তুলেছে, দেখানো গেলে ছবিটা সাড়া ফেলে দেবে। প্রশ্ন না করে আমি থাকতে পারলাম না, বাস্তবে না ছবিতে। বিরক্তি প্রকাশ না করে তিনি বললেন, বোকার মতো কথা বলছো কেন? তবে ঠিক সেই সময় তার চোখে এক বিচিত্র ধারণার ঝিলিক খেলে গেল। যদি মার্গারিতো মেয়েটিকে বাস্তব জীবনে পুনরুজ্জীবিত করে তুলতে না পারে, একটু থেমে গভীরভাবে চিন্তা করে বললেন, তাহলেও তাকে চেষ্টা করতে হবে। মুহূর্তের দুর্বলতা কাটিয়ে উঠেই আবার চিন্তার জাল বুনতে বুনতে উন্মাদের মতো খুশিতে উজ্জ্বল হয়ে হাত নেড়ে সরবে চিত্রনাট্য আবৃত্তি করতে করতে ঘরে পায়চারি করতে শুরু করলেন। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের চোখের সামনে যেন হাজার হাজার আধার মানিক পাখি সারা বাড়ি জুড়ে উড়ে বেড়াচ্ছে। তিনি বলছিলেন, 20 জন পোপ তার আবেদন নাকচ করে দেওয়ার পরে এক রাতে জরাজীর্ণ মার্গারিতো বাক্সটা খুলে মৃত মেয়েটির মুখে হাত বোলাতে থাকবে। তারপর বাবার ভালোবাসার দোহাই, ওঠো মা, জেগে ওঠো বলে পৃথিবীর সকল পিতার স্নেহ উজাড় করে দিয়ে তাকে ডাকতে থাকবে। আমাদের দিকে তাকিয়ে দৃপ্ত ভঙ্গিতে তিনি সব শেষে বললেন, এবং মেয়েটি জেগে উঠল। আমাদের প্রতিক্রিয়ার জন্য প্রতীক্ষা করছিলেন জাভাত্তানি। আমরা কিন্তু তখন সম্পূর্ণ হতভম্ব। কারো মুখে কথা সরছে না, একমাত্র ব্যতিক্রম লাকিস। আঙুল তুলে স্কুলের ছাত্রদের মতো সে জানাতে চাইল যে তার কিছু বলার আছে। এমন ঘটনা বিশ্বাস করার ক্ষেত্রে আমার আপত্তি রয়েছে। তারপর আমাদের চোখে বিস্ময় দেখে সরাসরি জাভাত্তানিকেই বলল লাকিস, আমায় ক্ষমা করবেন, আমার পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব নয়। এবার জাভাত্তানির বিস্মিত হওয়ার পালা। কেন নয়? তা আমি কি করে জানবো? লাকিসের কথায় আকুতির ছোঁয়া। কিন্তু এমনটা হতেই পারে না। আমার অবাক লাগছে। শিক্ষকের অতি উচ্চ কণ্ঠের এই উক্তি যেন সারা পাড়ায় ধ্বনিত হলো। স্তালিনবাদীদের নিয়ে এখানেই সমস্যা। তারা বাস্তবকে মেনে নিতে পারে না। এতেই আমার প্রচণ্ড রাগ হয়। মার্গারিতোর ভাষ্য অনুসারে পোপকে একবার দেখানোর সুযোগ পাওয়ার আশায় পরের 15 বছর ধরে সে নিয়মিত সেন্টকে নিয়ে কাস্তেল গান্দোলফোতে যেত। একবার পোপ যখন ল্যাটিন আমেরিকা থেকে আসা দুয়েক পুণ্যার্থীকে দর্শন দিচ্ছিলেন, তখন অনেক ধাক্কাধাক্কি ঠেলাঠেলি সহ্য করে মার্গারিতো দয়ালু 12 জনকে তার কাহিনী শোনাতে সক্ষম হলেও মেয়েকে দেখিয়ে উঠতে পারেনি। পোপের প্রাণ সংশয়ের সম্ভাবনায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি হওয়ার কারণে অন্য পুণ্যার্থীদের জিনিসপত্রের সঙ্গে তার মেয়েকেও সেদিন সেখানে রেখে আসতে বাধ্য হয়েছিল। ওই ভিড়ের মধ্যেই মার্গারিতোর কথা যতদূর সম্ভব মন দিয়ে শুনে পোপ 12 জন তার গালে সস্নেহে আদর করে উৎসাহ দিয়ে বলেছিলেন, খুবই ভালো করেছ বৎস, ঈশ্বরের আশীর্বাদে তোমার পরিশ্রম যেন সফল হয়। সদাহাস্য পোপ আলবিনো লুচিয়ানোর আমলে যা ছিল খুবই ক্ষণস্থায়ী। মার্গারিতোর মনে হয়েছিল যে এবার তার স্বপ্ন বাস্তব রূপ নেবে। এই পোপের একজন আত্মীয় মার্গারিতোর কাহিনী শুনে বিমোহিত হয়ে পড়েন। তিনি এ ব্যাপারে পোপের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। অবশ্যই কেউই এটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু দিন দুয়েক বাদে আমরা সবাই যখন একসঙ্গে মধ্যাহ্ন ভোজে বসেছি, তখন একটা জরুরি বার্তা এলো। টেলিফোনে জানানো হলো আগামী বৃহস্পতিবারের আগেই মার্গারিতোকে ভ্যাটিকানে পোপের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের জন্য ডাকা হবে। সুতরাং সে যেন রোমের বাইরে না যায়। খবরটা রসিকতা ছিল কিনা তা পরে অনুসন্ধান করেও মার্গারিতো জানতে পারেনি। সে কিন্তু সংবাদটিকে পুরোপুরি বিশ্বাস করেছিল এবং সাক্ষাতের জন্য নিজেকে তৈরিও রেখেছিল। বেশ কয়েকদিন সে বাড়ির বাইরে যায়নি।
বাথরুমে যেতে হলেও হাঁক পেড়ে তার গন্তব্য জানিয়ে যেত। তখনও যথেষ্ট আকর্ষণীয়া প্রবীণ বেল্লা মারিয়া সশব্দে হেসে গলা তুলে বলতেন, আমরা জানি মার্গারিতো, যদি পোপের ডাক আসে। পরের সপ্তাহে টেলিফোনে জানানো নির্ধারিত সাক্ষাৎকারের দিন দুয়েক আগে ঘরের দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া খবরের কাগজের শিরোনাম পড়ে ধূলিসাৎ হয়ে যায় মার্গারিতোর যাবতীয় আশা ভরসা। পোপের জীবন অবসান। মুহূর্তের দুরাশায় সে ভেবেছিল হয়তো ওটা খবরের কাগজের কোনো পুরনো সংস্করণ, হয়তো ভুল করে তার ঘরে দিয়ে গেছে। কারণ এটা বিশ্বাস করা কঠিন যে 1 মাসের মধ্যে পরপর 2 জন পোপের মৃত্যু হতে পারে। তবে নির্মম সত্য হলো সদাহাস্য আলবিনো লুচিয়ানো, যিনি মাত্র 33 দিন আগে পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সকালবেলায় ঘুমের মধ্যেই মারা গেছেন। মার্গারিতো দুয়ার্তোর সঙ্গে প্রথম সাক্ষাতের দীর্ঘ 22 বছর বাদে আমি রোমে ফিরলাম। হঠাৎ করে দেখা না হয়ে গেলে তার সম্বন্ধে হয়তো আবার নতুন করে ভাবার সুযোগ হতো না। সময়ের ধ্বংসলীলায় আমি এতই মুহ্যমান ছিলাম যে অন্য কারো কথা মনেও ছিল না। নির্বোধের মতো টিপটিপ করে অনর্গল বৃষ্টি পড়ার ফলে প্যাচপ্যাচে গরম ক্রমশ বেড়েই যাচ্ছিল। বিগতকালের হীরকোজ্জ্বল দ্যুতি যেন কর্দমাক্ত ছাই রঙে রূপান্তরিত হচ্ছিল, আর আমার নিজস্ব যেসব জায়গায় এতকাল ধরে স্মৃতিকে সজীব রেখেছিল সেগুলো সব অন্যরকম অপরিচিত হয়ে যাচ্ছিল। যে বাড়িটাই আমাদের আস্তানা ছিল তার কোনো পরিবর্তন হয়নি, তবে মারিয়া বেল্লার খবর কেউ জানে না। যে 6টি টেলিফোন নম্বর রিবেরো সিলভা আমায় বিভিন্ন সময় পাঠিয়েছিল তার কোনোটিতেই ফোন করে জবাব পাওয়া গেল না। চলচ্চিত্র জগতের নবীনদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের সময় আমাদের শিক্ষকের কথা বললাম। মুহূর্তের মধ্যে নেমে এলো চূড়ান্ত নীরবতা, যতক্ষণ না একজন সাহস করে বলে উঠল, জাভাত্তানি, তার নাম তো কখনো শুনিনি। ততক্ষণ সবাই চুপ করে রইল। এটাই বাস্তব, তিনি আজ আর আলোচিত নন। টিপটিপ বৃষ্টিতে ভিল্লা বোর্গেসের গাছগুলোকে এলোমেলো দেখাচ্ছিল। আগাছায় ঢাকা পড়েছে রাজকুমারীদের ঘোড়ায় চড়ার রাস্তাটি। সেই রাস্তায় আজ আর কোনো ফুলের সাজসজ্জা নেই। অতীতের সুন্দরীদের স্থান দখল করেছে মাদ্রিদের পুরুষালী চেহারার অ্যাথলেট মেয়েরা। আমার পরিচিত প্রায় লুপ্ত প্রাণীদের মধ্যে এখনো বেঁচে আছে শুধু সেই বৃদ্ধ জীর্ণ সিংহটি, যার চোখ ভর্তি পিচুটি, নাক ভরা সর্দি এবং যার বর্তমান আশ্রয়স্থল কর্দমাক্ত পানিতে ভরা এক ছোট্ট দ্বীপ। প্লাজা দে এসপানিয়ার চত্বরের প্লাস্টিকের মতো চকচকে রেস্তোরাঁর এখন আর কেউ গান করে না, আক্রান্ত হয় না প্রেম জ্বরে। যে রোমের জন্যে মনে এত আকুতি ছিল, সেই রোম যেন এর মধ্যেই সিজার শাসিত প্রাচীন রোমের অংশবিশেষে পরিণত হয়েছে। এমন সময়ে হঠাৎ দূর থেকে ভেসে আসা এক কণ্ঠস্বর যেন আমাকে ত্রাস্তেভেরের সংকীর্ণ রাস্তার মধ্যিখানে নিশ্চল করে দিল। এই যে কবি না, এই সেই মার্গারিতো। এখন সে বৃদ্ধ, ক্লান্ত। ইতিমধ্যে 5 জন পোপ মারা গেছেন এবং শাশ্বত রোমে ভাঙনের ছাপ পড়েছে, কিন্তু মার্গারিতোর প্রতীক্ষা থমকে যায়নি। আমি এত দীর্ঘকাল অপেক্ষা করেছি যে আর কিছুকালের অপেক্ষায় আমার কিছু যাবে আসবে না। রাস্তার মাঝখানে বৃষ্টির জমা পানিতে যেখানে দিনের আলো ম্লান হয়ে আসতে শুরু করেছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সে পা টেনে টেনে চলতে চলতে বলছিল। তার পায়ে ফৌজি বুট জুতো আর মাথায় পুরনো আমলের একটা রোমান টুপি। সেই মুহূর্তে আমার মনে আর একটুও সন্দেহ রইল না, যদিও এই সন্দেহ আগে একেবারেই হয়নি তা বলবো না। প্রকৃত সেন্ট হলো মার্গারিতো। নিজের অজান্তে জীবনের 22 বছর ধরে আত্মজার অবিকৃত মৃতদেহকে সামনে রেখে তার মতো করে একটা ন্যায্য লড়াই সে চালিয়ে এসেছে। প্রকৃতপক্ষে এ যেন তার নিজেরই সেন্ট হিসেবে স্বীকৃতির লড়াই। ধন্যবাদ।